যতগুলো ইঞ্জিনিয়ার আছে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন ওয়ালাইকুম সালাম। সবাই? আসসালামু আলাইকুম ভাইয়া। আসলে আজকে তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আজকে আপনাদের যে ভাইয়াটা ক্লাস নিত, মহেশ ভাই, উনি নাই, ঠিক আছে? এই জন্য আমি আসলাম। আমার নাম হচ্ছে রঞ্জন রায়। আমাকে কি এর আগে দেখছেন? না ভাইয়া। না ভাইয়া। আমার নাম হচ্ছে রঞ্জন। আমি ঠাকুরগাঁও সরকারি কলেজেই মানে পড়তাম, অনার্স শেষ, ঠিক আছে? আপনাদের রিপন ভাইয়াদের ব্যাচ একই সাথে। তো মূল আলোচনায় আসি। আচ্ছা, আপনাদের এই সাবজেক্টটা কার কার আছে? বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। এই যে দেখেন দি, দেখতে পাচ্ছেন? আচ্ছা ভাইয়া আছে এটা। এটা আমি বুঝতে পারতেছি না। এটা কি আপনাদের সবার আছে এই সাবজেক্টটা? ভাইয়া হ্যান্ড রাইজ করছি। আসলে নেটওয়ার্কের প্রবলেম হয়তো, বা বোঝা যাচ্ছে না কথাগুলো। প্লিজ আরেকটু যদি কারেন্টলি বলেন যে কার কার আছে, তাহলে সুবিধা হয়। জি ভাইয়া আছে। ভাইয়া এই যে জি ভাইয়া আছে। বর্ষা হায়দার নাকি আপুটা কি যেন বলতেছিল। আচ্ছা দেখেন, তো আপনার তো নন মেজরের পড়া, পরীক্ষাও দিয়েছেন ফার্স্ট ইয়ারে। তো এখান থেকে তো তেমন কোনো বোঝানোর কোনো কিছুই নেই, জাস্ট আমরা আলোচনা করতে পারি, ঠিক কি না? জি ভাইয়া। এই বইটা কি নিচ্ছেন সবাই? এই যে ব্যতিক্রম সিরিজের, এই যে জি না ভাইয়া এখনো নেই। এখনো নেওয়া হয়নি? না ভাইয়া। না, এখনো নতুনটা না হয়তো বের ভাইয়া। হয়নি, ঠিক আছে? নতুনটা এখনো বের হয়নি। এটা হচ্ছে গত বছরের। কিন্তু দেখেন, এখান থেকে আমরা জাস্ট মেইন যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব একটু। তো প্রথমে বাংলাদেশের এটা হচ্ছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি, ঠিক আছে? বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির মধ্যে মানে সাবজেক্ট, এটার প্রথম অধ্যায়টা হচ্ছে বাংলাদেশের সমাজের সামাজিক ও, জি আপু? ভাইয়া সোসিওলজি অফ বাংলাদেশ বা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, এই দুইটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা নিতে হবে না? না, হ্যাঁ, এই দুইটার মধ্যে একটা, যাদের যাদের আছে এই সাবজেক্টটা, বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি, এবং এটা আজকে ক্লাস হচ্ছে আপনাদের যাদের বাংলাদেশের সমাজ এবং আরেকটা যেটা আছে, কি যেন বললেন? সোসিওলজি অফ বাংলাদেশ। হ্যাঁ, এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে হয়। এটা কলেজ অনুযায়ী আপনাদের আহ মানে যার এটা যার কলেজেই বলে দেয়। আপনাদের কলেজে যে কি সাবজেক্ট পড়াচ্ছে আপু?
ভাইয়া পড়া শুরু করে নাই, বাট বলে দিছে আমাদের যে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি মানে সিনিয়র আপুরা বলছে এটা থাকে। ও, আচ্ছা। ভাইয়া আমাদের কারমাইকেল কলেজে হচ্ছে বাংলাদেশের সমাজ বিজ্ঞান পড়াবে, সোসিওলজি অফ বাংলাদেশ। সোসিওলজি অফ বাংলাদেশটা আজকে যে ক্লাসটা হচ্ছে এটা মানে একটু ভিন্ন, কিন্তু আপনার ক্লাসটা করতে পারেন, দুইটাই সেম মানে আলোচনাগুলো, ঠিক আছে? এই যে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি আর বাকি যে সাবজেক্টের কথা বললাম। তো আমরা কি এখন মূল পর্বে যেতে পারি? জি ভাইয়া। ওকে, আজকে দেখেন এই যে বাংলাদেশের সমাজের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, এটা হচ্ছে প্রথম যে অধ্যায়, বাংলাদেশের সমাজের সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট। এখানে যে সংক্ষিপ্ত বা শর্ট যে প্রশ্নটা সেটা নিয়ে একটু আলোচনা করব, যে গ্রামীণ উন্নয়নে পল্লী বিদ্যুতের ভূমিকা উল্লেখ করো। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? গ্রামীণ উন্নয়নে পল্লী বিদ্যুতের ভূমিকা। তারপর হচ্ছে আপনার তো কেউ মনে হয় যে বই নেননি, নিছেন কি কেউ? নেন নাই মনে হয়। তাহলে প্রশ্নগুলো কি লিখে দিব, না শুধু এমনি মুখে মুখে বললেই হবে? ভাইয়া মুখে বুঝাই দেন আর প্রশ্নগুলো গ্রুপে একটু পিক দিয়ে দিন। ওকে। তো গ্রামীণ উন্নয়নে পল্লী বিদ্যুতের ভূমিকা উল্লেখ করো, এই যে প্রশ্নটা, এটা নিয়ে জাস্ট একটু আলোচনা করি। তো প্রথমে আপনারা যে ফার্স্ট ইয়ারে যে কিভাবে লিখছেন সেটা তো বলতে পারতেছেন, আপনারা কি ভূমিকা দিছিলেন লেখার সময়? জি ভাইয়া। জি ভাইয়া দিছি। ভূমিকা শেষে উপসংহার এগুলো তো দিছিলেন নাকি? জি ভাইয়া সবই দিছি ভাইয়া। তো রেজাল্ট কি ভালো আসছে স্বাধীন ভাইয়া বাংলাদেশ? ভাইয়া রেজাল্ট দেন। হ্যাঁ, ও, আপনাদের কি ফার্স্ট ইয়ার রেজাল্ট এখনো হয়নি? না ভাইয়া। না ভাইয়া। হয়তো বুঝতে পারবেন না যে আসলে কেমন, আসলে এগুলো লিখতে হয় প্রচুর। এই যে এই সাবজেক্ট গুলাতে যারা আর্টস এর সাবজেক্ট গুলোতে পড়ে, ধরেন যে রাষ্ট্রবিজ্ঞান, তবে ইতিহাস, সমাজবিজ্ঞান, এগুলোতে লিখতে হয় প্রচুর, ঠিক আছে? আপনারা যে কয় পৃষ্ঠা করে লিখছেন সেটা বলতে পারতেছি না, ঠিক আছে? তবে প্রচুর পরিমাণে লিখতে ভাইয়া হয়। 10 পৃষ্ঠা করে লিখছি ভাইয়া। হুম। 10 পৃষ্ঠা করে লিখতে বলছিল রিপন ভাইয়া। হ্যাঁ, এখন 10 পৃষ্ঠা কি লিখছেন আপনারা? জি ভাইয়া ভাইয়া 10 ভাবতেছেন হয়। 8-9-10 মতো করে লিখছে। আসলে এটা লেখার ধরন অনুযায়ী, কারণ আপনারা অনেকের হাতের লেখা একটু ছোট, অনেকের বড়, এবং কি অনেকে একটু ফাঁকা ফাঁকা করে লেখে, দেখবেন যে 7-8 লাইনের মধ্যে ওনার। না ভাইয়া লেখা অনেক ছোট আমার ভাইয়া। আচ্ছা দেখেন, তো এখানে গ্রামীণ উন্নয়নে পল্লী বিদ্যুতের ভূমিকা উল্লেখ করো। তো প্রথমে তো আমরা ভূমিকা লিখবই, প্রথমে থাকতেছে ভূমিকা। আপনারা যদি পারেন তাহলে এই যে ইয়াগুলা পয়েন্ট গুলা লিখে নিতে পারেন। বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া লিখে দিন ভালো হয়। প্রথমে ভূমিকা। ভূমিকাতে কি বলছে? মানব সভ্যতার বিস্ময়কর আবিষ্কার হচ্ছে বিদ্যুৎ। এটা তো জানেন নাকি, বর্তমান যে বিদ্যুৎ ছাড়া আসলে মানুষ কোনো কিছু কল্পনা করতে পারে না, বর্তমান যে অবস্থা, ঠিক আছে? বর্তমান সময়ে শহুরে এবং গ্রামীণ উভয় জীবনে বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের সমাজ কাঠামোয় বিদ্যুৎ ব্যবস্থার প্রভাব সুদূর প্রসারী। বুঝতে পারছেন আসলে বিদ্যুৎ ছাড়া কি, এই যে সামনে যে গ্রীষ্মকালটা আসতেছে, যদি বিদ্যুৎ খালি কয়েক মিনিট চলে যায়, তাহলে বুঝতে পারেন যে আসলে বিদ্যুতের কি মূল্যটা, ঠিক আছে?
তারপর দেখেন তারপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে পল্লী বিদ্যুতের ভূমিকা। আমাদের যে প্রশ্নটা মেইন যে প্রশ্নটা চাইছে মানে অ্যান্সারটা চাইছে সেটা হচ্ছে গ্রামীণ উন্নয়নে বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে ভূমিকা। তো এটাতে একটু জাস্ট শুধু বর্ণনাটা দিতে হবে যে বিদ্যুৎ এমন একটি শক্তি যা কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ এলাকায় জনগোষ্ঠীর আর্থ সামাজিক যে উন্নয়নটা হয়েছে সেটা সেটা ঘটাইছে আর কি। জীবনযাত্রার মানের পরিমাণগত এবং গুণগত পরিবর্তন আনয়নে বিদ্যুৎ শক্তির অপরিসীম ভূমিকা রয়েছে। আমার কথাগুলো কি শোনা যায়? জি ভাই, আপনি কি ফেসবুক লাইভ দিছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক লাইভে দেওয়া আছে। ভাই এটা কোথায় থেকে দিছেন? আমাদের ডিওবিসি পেজ থেকে? হ্যাঁ, পেজ থেকে। আচ্ছা ভাইয়া। কেন আপনি কি নেট নিতে যাচ্ছেন নাকি নেট থেকে? যে ক্লাস তো মানে না রেকর্ড ভাই, মেসেঞ্জার গ্রুপে লিংক দিতে হয়, লিংক দিব মেসেঞ্জার গ্রুপে। ওকে। তারপরে বলছে যে নিম্নে বাংলাদেশের আম, গ্রামীণ উন্নয়নে পল্লী বিদ্যুতের ভূমিকাগুলো দেওয়া হলো। তো এক নম্বরে হচ্ছে কি গ্রামীণ শিক্ষার হার। এই যে বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে পল্লী বিদ্যুতের ভূমিকার মধ্যে এক নাম্বারটা থাকতেছে কি গ্রামীণ শিক্ষার হার বৃদ্ধি। গ্রামীণ শিক্ষার হার বৃদ্ধি, এগুলো আপনারা ভাইয়া প্রশ্নটা আবার একটু বলবেন, আমি একটু লেট করে জয়েন করছি। প্রশ্নটা হচ্ছে গ্রামীণ উন্নয়নে পল্লী বিদ্যুতের ভূমিকা উল্লেখ করো। আসলে এগুলা আপনারা লিখে নেন, একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে আপনারা যখন রিভিশন দিবেন ঠিক আছে আপনাদের এগুলো কাজে লাগবে, কারণ এগুলো তো সবসময় পড়ার ইয়া থাকে না, আপনাদের মেজরের ভিড়ে নন মেজর গুলো হারা যায়, বুঝতে পারছেন? অতএব আপনারা এই আমি যে এখন বিষয়টা আলোচনা করতেছি এটা যদি আপনারা একটু রিভিশন দেন ঠিক আছে সাথে সাথেই কয়েক মিনিট বা কয়েক ঘন্টা ঠিক আছে দেখবেন যে আপনাদের এগুলো মাথায় থাকে যাবে, পরে যখন আপনারা পড়বেন আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে এক নাম্বার পয়েন্ট হচ্ছে কি গ্রামীণ শিক্ষার হার বৃদ্ধি, ঠিক আছে। তো পল্লী বিদ্যুতায়নের ফলে গ্রামীণ শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। আগে তো গ্রামে আপনাদের বাসা কোথায় সেটা জানি না, কিন্তু গ্রামের অবস্থা আগে অনেক খারাপ ছিল আর কি। এই যে কেরোসিন তেলের ইয়া দিয়ে পড়তে লাগতো, হারিকেন থাকতো ঠিক আছে, এগুলো দিয়ে আসলে অনেক কষ্টসাধ্য ছিল আর কি পড়াশোনাটা। তো বৈদ্যুতিক সুবিধা গণশিক্ষা কার্যক্রমকে গতিশীল করেছে। শিক্ষা শুধু ব্যক্তির দৃষ্টিভঙ্গি এবং আচার আচরণ পরিবর্তন করে না, বরং তার সমগ্র প্রজন্মের উপর প্রভাব ফেলে। শিক্ষিত পিতামাতা তাদের সন্তানদের শিক্ষার ব্যাপারে মনোযোগী ও সাহায্যকারী হিসেবে ক্রিয়া ক্রিয়া করেন। বিদ্যুৎ সুবিধা এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। এই যে বর্ণনাটা দিছে এটা কি বিদ্যুৎ তার গ্রামের যে শিক্ষাটা ঠিক আছে এটার এবং এই শিক্ষার ব্যাপারে মনোযোগী এবং সাহায্যকারী ক্রিয়া হিসাবে এই বিদ্যুৎটা প্রচুর পরিমাণে ভূমিকা পালন করছে। বুঝা গেছে? জি ভাইয়া। তারপর দেখেন 2 নম্বরে হচ্ছে জনমত গঠন। লেখা বোঝা না গেলে বলবেন। জনমত গঠন কি গ্রামের জীবন ব্যবস্থা এখন ইলেকট্রনিক্স বিভিন্ন দ্রব্য যেমন ফ্রিজ, টেলিভিশন, রেডিও ঠিক আছে, ক্যাসেট প্লেয়ার, বৈদ্যুতিক পাখি ইত্যাদি যোগ হয়েছে। বিশেষ করে টিভি ও স্যাটেলাইট টিভির
আহ, ব্যবস্থার জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঠিক আছে, ভাইয়া লিখা তো বোঝা যায় না ভাইয়া, একটু ব্রাইট বেশি লাগতেছে। কিরকম দেখা যাচ্ছে? সবার কি বোঝা যায়? না, ঝাপসা। ভাইয়া দেখা যায় কিন্তু বেশি ক্লিয়ার হচ্ছে না, মানে একটু লাইটের যে একটা ব্রাইট আছে ওইটা একটু বেশি হয়ে আচ্ছা, যাচ্ছে। লাইভে না মিটে? মিটে ভাইয়া ভাই, মিটে। বোঝা যাচ্ছে না। একটু দেখি। লাইভে লেখা ক্লিয়ার আছে ভাইয়া, কিন্তু মিটে লেখাগুলো একটু ক্লিয়ার কম। এবার দেখেন দেখি এবার ঠিক আছে? হ্যাঁ জি ভাই, ভাই, এখন একটু বোঝা যায়। ভাইয়া এখন ঠিক আছে, ঝাপসা লাগতেছে ঠিক না। আছে, ওকে। ভাইয়া চলবে, আচ্ছা, সমস্যা নাই, না ওটা আস্তে আস্তে ঠিক হবে। আর আপনি কন্টিনিউ করেন ভাইয়া। একটু সমস্যা ছিল তো, এই নেটের একটু আবার স্পিড কম, এই জন্য আসলে একটু দেখা যাচ্ছে এরকম। এখন হয়তো বা ঠিক হইতে পারে। ওকে, তারপর 3 নম্বর পয়েন্টটা দেখি। এটা হচ্ছে সামাজিকীকরণ। সামাজিকীকরণ এটাতে বলছে যে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি, রাজনৈতিক যে সিদ্ধান্ত, সরকারের উন্নয়ন কর্মসূচি, ঠিক আছে, তো খেলাধুলা ও বৃহত্তর সংস্কৃতির সাথে সাক্ষাৎ যোগাযোগের সুযোগ ঘটে টেলিভিশনের মাধ্যমে। এই যে বিষয়গুলো বলছে যে রাজনৈতিক সিদ্ধান্ত, সরকারের উন্নয়ন কর্মসূচি এবং খেলাধুলা এবং বৃহত্তর যে সংস্কৃতির যে ইয়েটা আছে, চর্চাগুলো আছে, সেগুলো অবশ্যই টেলিভিশনের মাধ্যমে সম্প্রচারিত হয়। এর ফলে গ্রামীণ জনগোষ্ঠীর সন্তানদের যথাযথ সামাজিকীকরণের কি সুযোগ ঘটছে। জাস্ট ছোট ছোট বর্ণনাগুলো দিচ্ছে। তারপর হচ্ছে নারী সচেতনতা বৃদ্ধি, 4 নম্বরে। নারী নারী সচেতনতা বৃদ্ধি। তো নারী সচেতনতাতে পল্লী বিদ্যুৎ কি ভূমিকাটা পালন করছে? গ্রামীণ মহিলারা অবসর সময়ে টিভি দেখে আহ শিশু শিক্ষা, স্বাস্থ্য, পরিবার ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করে। ঠিক আছে, আগে যে গ্রামে তো আগে বিটিভি ছিল, বিটিভিতে বিভিন্ন ধরনের যে আহ শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য থেকে শুরু করে আরো অনেক কিছু সম্পর্কে যে সম্প্রচারগুলো হইতো, সেগুলো দেখে গ্রামের যে মহিলাগুলো সেগুলো শিক্ষা লাভ করতো আর কি। শুধু তাই নয়, সম্পদের প্রাপ্যতা, নারী পুরুষের সমান মজুরি, নারীদের প্রতি অবিচার, এসিড সন্ত্রাসী, নির্বাচনে ভোটাধিকার ইত্যাদি সম্পর্কেও নারীর তথ্য লাভ করে, যা নারী সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক কি সহায়তা করে। তো বিদ্যুৎ সরবরাহের সুবিধায় এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ভূমিকা রাখছে। ক্লিয়ার? জি ভাইয়া। আমাকে বলে বলবেন, কারণ ইয়া, আমিও প্রশ্ন মাঝে মধ্যে করবেন, চুপচাপ থাইকেন না, ঠিক আছে? আর আমি ক্লাস নিতাম ফার্স্ট ইয়ারের, আপনাদের ফার্স্ট ইয়ার যে গ্রুপটা আছে সেখানে। আজকে মহেশ ভাই নাই বলেই নিচ্ছি আর কি। তো নেক্সট যে এটা 5 নম্বর। ভাইয়া এই ক্লাসে কি সোসিওলজি ক্লাস নেবেন হ্যাঁ, নাকি আরেকদিন নেবেন ভাইয়া? আসলে সোসিওলজি বইটা আমাদের হাতে এখন নাই,
ঠিক আছে, এই জন্য আজকে এই ক্লাসটা আচ্ছা নিচ্ছি। ঠিক ওকে, তারপর হচ্ছে কি মানব সম্পদ উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহার। মানব সম্পদ ভাইয়া লেখা তো আবার ওরকমই হয়ে গেল। যাচ্ছে না। এখন মনে হয় নেটওয়ার্কের সমস্যা একটু মাঝে মধ্যে নেটওয়ার্কের সমস্যা করতেছে, বুঝতে পারছেন? করতেছে। একটু নেটওয়ার্কের প্রবলেম। ভাইয়ার ওখানে মনে হয় নেট প্রবলেম। ভাইয়া 5 নাম্বারটা কি লিখছেন? এটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন ও প্রাকৃতিক সম্পদের ব্যবহার। প্রাকৃতিক সম্পদের ব্যবহার, এটা হচ্ছে কি বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি গ্রামাঞ্চলে বেসরকারি যেসব কি এনজিও গুলো আছে, ঠিক আছে, সেগুলো গ্রহণে কি উৎসাহিত হচ্ছে। মানব সম্পদ উন্নয়নের এসব কর্মসূচি দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে বিভিন্ন যে আর্থিক যে কর্মকাণ্ডগুলো আছে সেটা ছড়িয়ে গেছে, ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছে। এ ধরনের পরিস্থিতি সীমিত পরিসরে হলেও গ্রাম থেকে শহরে স্থানান্তরের হারকে হ্রাস করেছে এবং প্রাকৃতিক সম্পদের দ্রুত ও যথাযথ ব্যবহার নিশ্চিত করেছে। তারপর হচ্ছে নারী ক্ষমতায়ন। ছয় নম্বরে হচ্ছে নারী ক্ষমতায়ন। নারী ক্ষমতায়ন কি গ্রামের নারীদের উপর বিদ্যুৎ ব্যবস্থা প্রভাব ফেলেছে। গ্রামীণ জনপদে বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণের ফলে নারীরা গৃহস্থালী কাজের শেষে অতিরিক্ত অর্থ আয়ের জন্য কি বিভিন্ন আয়বর্ধক কাজে নিয়োজিত রাখে। ঠিক আছে, বিদ্যুৎ সুবিধা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে নারীদের শিক্ষার হার বৃদ্ধি, নারী পুরুষ অসমতার হ্রাস, তারপর হচ্ছে মাতৃত্ব শিশু স্বাস্থ্য সচেতনতা পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে এবং নারীদেরকে শিক্ষা মূল্যবোধ পরিবার যৌতুক এবং তালাক প্রথা সম্পর্কে সচেতনতা নারীর ক্ষমতায়ন প্রক্রিয়ার মাধ্যমে নারীর ক্ষমতা এবং আইন ও মানবাধিকার সম্পর্কে ধারণা লাভ করিয়েছে। ঠিক আছে, তারপর আইন, এক মিনিট, তারপর হচ্ছে কি নারীর ক্ষমতায়ন আইন ও মানবাধিকার সম্পর্কে ধারণা লাভে ভূমিকা রেখেছে। এটা গেল প্রক্রিয়ার মাধ্যমে নারীদের মধ্যে উদ্যোক্তা শ্রেণী ও নেতৃত্বের কি বিকাশ ত্বরান্বিত করেছে। নারী ক্ষমতায়নের ক্ষেত্রে পল্লী বিদ্যুতায়ন এভাবে কি অতীব কার্যকর ভূমিকা পালন করেছে। তো এটা গেল। তারপর হচ্ছে কি কৃষি ক্ষেত্রে যে ভূমিকাটা, কৃষি ক্ষেত্রে তো ব্যাপক ভূমিকা রাখছে। তারপর 7 নাম্বারটা এখানে লিখি, কৃষি ক্ষেত্রে। কৃষিক্ষেত্রে কি বলছে, গ্রামের কৃষিক্ষেত্র বিদ্যুৎ ব্যবস্থা সরাসরি প্রভাব ফেলেছে, বিশেষ করে সেচ ব্যবস্থার ক্ষেত্রে আর কি। ঠিক আছে, এবং এই সেচ ব্যবস্থার ফলে বাংলাদেশের যে কৃষিতে যে আমূল পরিবর্তন ঘটছে। ঠিক আছে, গবেষণায় দেখা গেছে ভূমি ব্যবহার এবং শস্যের উৎপাদন এ দুটোই ডিজেল দিয়ে আগে চলতো। ডিজেল চেনেন তো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। আপনারা মনে হয় ঘুমাইছেন সবাই, কথা বলতেছেন না। না ভাইয়া পাই নাই। না ভাইয়া। ভাই আপনার কথা সবগুলোই শুনতেছি। আসলে এগুলা তো বড় বড় প্রশ্নের উত্তর মুখস্থ একটু থাকে কম, বুঝতে পারছেন, এর জন্য বই দেখেই পড়াচ্ছি। আপনারা জাস্ট টপিক গুলা করে নেন, লিখে নেন। ঠিক আছে, এগুলো মুখস্থ রাখলেই, আপনারা যদি টপিক গুলো মুখস্থ রাখতে পারেন তাহলে আপনাদের সমস্যা হওয়ার কথা না।
ঠিক আছে? জি ভাইয়া লিখতেছি। আর ভাইয়া ক্লাস শেষে এই প্রশ্নটার ছবি দিয়ে দিয়েন একটু গ্রুপে। আমাদের তো বই নাই। তারপর হচ্ছে শেষে উপসংহার দিবেন, কৃষি ক্ষেত্রটা এটা দিয়ে দিয়েন। তারপর হচ্ছে শেষে উপসংহার যেটা আছে, আহ ভাই এটা কি আসলে এইভাবে লিখলে অবশ্যই এখানে যে 4 মার্ক থাকে শর্ট কোশ্চেন গুলোতে, এখানে আহ আপনাদের 4 মার্কে পাওয়া সম্ভব আপনারা যদি ইয়ে করেন। 1 মিনিট। হ্যালো। ক্লাসটা একটু পরে বলতে পারছি। ক্লাসটা একটু পরে বলতেছি। তারপর দেখেন দ্বিতীয় নাম্বার যে কোশ্চেনটা, গ্রামীণ সম্প্রদায় কি? ঠিক আছে, গ্রামীণ সম্পদ এখানে ভূমিকা আছে, ভূমিকাটা একটু পড়ি। যে পৃথিবীর প্রায় সব দেশেই নগর জীবন ও গ্রামীণ জীবনের অস্তিত্ব লক্ষ্য করা যায়। তৃতীয় বিশ্বের দেশগুলোতে গ্রামের আধিক্য অনেক বেশি। ঠিক আছে, গ্রাম গ্রাম এর আদিবাসীদের গুরুত্বপূর্ণ এবং খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে অনুসন্ধানমূলক আলোচনা ব্যতীত সমাজবিজ্ঞান সার্থক হতে পারে না। এদিক থেকে গ্রামীণ সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সম্প্রদায়টা কি? সম্প্রদায় হচ্ছে এমন একটি মানব সংগঠন যার সদস্যবৃন্দ একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানের অভিন্ন সংস্কৃতির অনুসারী হয়ে বসবাস করে। ঠিক আছে, তাহলে সম্প্রদায়টা হচ্ছে কি? এমন একটি মানব সংগঠন যার সদস্যবৃন্দ মানে যার সদস্যগুলো একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে অভিন্ন সংস্কৃতির অনুসারী, মানে ভিন্ন ভিন্ন সংস্কৃতি না, একই সংস্কৃতির কি অনুসারী হয়ে বসবাস করে। সম্প্রদায়ের সদস্যবর্গ তাদের জীবন প্রণালীতে একে অপরের উপর নির্ভরশীল। বোঝা গেছে? এটা হচ্ছে যে গ্রামীণ সম্প্রদায় কি, এটার হচ্ছে একটা মানে টপিক আর কি, বা পয়েন্ট বলা চলে। এটা ভূমিকার পর এটা আসবে, যে ভূমিকার পর হচ্ছে আহ সম্প্রদায়টা আসলে কি সেটা। তারপর হচ্ছে প্রামাণ্য সংজ্ঞা। সম্প্রদায়ের এই যে সম্প্রদায়ের বর্ণনার পরে আসবে প্রামাণ্য সংজ্ঞা। প্রামাণ্য সংজ্ঞা, প্রামাণ্য সংজ্ঞাতে কি বলছে, যে কয়েকটি প্রামাণ্য সংজ্ঞা নিচে দেওয়া হলো। যে অকবার্ন এন্ড নিমকফ বলেন, সম্প্রদায় হচ্ছে এক বা একাধিক গোষ্ঠীর সমষ্টি যারা একই অঞ্চলে বসবাস করে। তারপর সমাজবিজ্ঞানী ম্যাকলেভার এন্ড পেস বলেন যে যখন কোনো ক্ষুদ্র বা বৃহৎ জনগোষ্ঠীর সদস্যরা একত্রে বসবাস করতে গিয়ে জীবনের মৌলিক অধিকারগুলো একই সাথে ভোগ করে, তখন তাকে সম্প্রদায় বলে। আরো অনেকেই অনেক সংজ্ঞা দিয়েছেন, যেমন সম্প্রদায় হলো সাধারণের বসবাসের জন্য একটি অঞ্চল এবং এই অঞ্চলে অংশীদার এবং এ সম্পর্কে সচেতন হয়ে ওঠে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখানে কয়েকজন ইয়ার দেওয়া হয়েছে, এটাকে কি বলবো, যারা সমাজ বিজ্ঞানী তাদের কয়েকটা, মনীষীদের সংজ্ঞা। হ্যাঁ এগুলা আমি ছবি দিয়ে দিব গ্রুপে, পিক দিয়ে দিব, আপনারা একটু পড়ে নিন। তারপর হচ্ছে উপসংহারটা একটু পড়ে নিন। দেখি মেইন যে আর একটা প্রশ্ন আছে, বাংলাদেশের জাতিতাত্ত্বিক পরিচয় দাও, বাংলাদেশের মানুষের জাতিতাত্ত্বিক পরিচয় দাও। এটা মনে হয় যে ফার্স্ট ইয়ারে এরকম একটা প্রশ্ন ছিল, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে বাংলাদেশের বাংলাদেশের মানুষের নৃতাত্ত্বিক পরিচয় দাও বা জাতিতাত্ত্বিক পরিচয় দাও। জি ভাইয়া ছিল। তো
তো প্রথমে আমরা লিখবো ভাই আবার একটু বলেন প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে বা মানুষের জাতিতাত্ত্বিক পরিচয় দাও, অথবা বাংলাদেশের জনগোষ্ঠীর নৃগোষ্ঠীগত পরিচয় বিশদভাবে আলোচনা করো। ভূমিকাতে বলছে জাতিসত্তা বলতে মানব জাতির একদল লোকের সমষ্টিকে বোঝায় যারা অভিন্ন দৈহিক বৈশিষ্ট্যের অধিকারী এবং যারা বংশ পরম্পরা পূর্বপুরুষ হতে উদ্ভূত। আর বাঙালি জাতিসত্তা একক কোন নরগোষ্ঠী থেকে উদ্ভব হয়নি, কারণ বাঙালি জাতিগোষ্ঠী হচ্ছে একটা কি সংকর জাতিগোষ্ঠী। ঠিক আছে, এখানে বিভিন্ন সময় বিভিন্ন আহ থেকে অঞ্চল থেকে আসা মানুষগুলোর সমন্বয়ে কি এই জাতিগোষ্ঠীটা সৃষ্টি হয়েছে। বাঙালি বা বাংলাদেশের জাতিসত্তার বিশেষ জৈবিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কতগুলো নির্দিষ্ট দৈহিক বৈশিষ্ট্য ধারণ করে। এখন দেখেন বাঙালি জাতির পরিচয়, বাঙালি জাতির পরিচয়টার এখানে বাঙালি জাতির পরিচয়, এই বাঙালি জাতির পরিচয়ের মধ্যে আছে একটা হচ্ছে কি প্রত্নতাত্ত্বিক উৎস। প্রত্নতাত্ত্বিক লেখা কি বোঝা যায়? জি ভাইয়া। এটা হচ্ছে কি প্রত্নতাত্ত্বিক উৎস। এই প্রত্নতাত্ত্বিক উৎসটা কি বাঙালি জাতিসত্তার উদ্ভব হিসেবে প্রত্নতাত্ত্বিক কোনো প্রমাণ মেলেনি। বাঙালি জাতিসত্তার বর্তমান ধারা কোনো মানব জীবাশ্ম থেকে এসেছে তা এখনো জানা যায়নি। তবে এটুকু বলা যায় বাঙালি জাতি একটি সংকর জাতি হিসেবে পরিচিত। একটু আগে বললাম যে সংকর জাতি কেন বলা হয় বাঙালি জাতিগোষ্ঠী, কারণটা কি বিভিন্ন অঞ্চল থেকে, ঠিক আছে, হাজার হাজার বছর পূর্বে বিভিন্ন অঞ্চল থেকে, যেমন দ্রাবিড়, তারপর অস্ট্রেলীয়, ঠিক আছে, অস্ট্রিয় বা অস্ট্রালয়েড, তারপর আরো অনেক যে ইয়েগুলো ছিল, তারপর পারস্য থেকে আসা, তারপর আরব দেশগুলো থেকে আসা বিভিন্ন কি জাতিগোষ্ঠী থেকে এই বাঙালি জাতিটা সৃষ্টি হয়েছে, এই জন্য এটাকে সংকর জাতি বলা হয়। তো প্রত্নতাত্ত্বিক উৎসতে এটাই বলা হয়েছে যে বাঙালি জাতিসত্তার উদ্ভব হিসেবে প্রত্নতাত্ত্বিক কোনো প্রমাণ মেলেনি। বাঙালি জাতিসত্তার বর্তমান ধারা কোন মানব জীবাশ্ম থেকে এসেছে তার এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এটুকু বলা যায় বাঙালি জাতি একটি কি কি জাতি? সংকর জাতি। তারপর আসবে আদি অস্ট্রেলীয় ধারা, এটার পর আসবে আদি অস্ট্রেলীয় ধারা। আদি অস্ট্রেলীয় ধারা, তো বাঙালি জনগোষ্ঠীর মধ্যে আদি অস্ট্রেলীয় ধারা বর্তমান, যাদের উদ্ভব ভেদ্দা বা ভেড্ডিট সম্প্রদায় থেকে। এই ভেড্ডা ভেড্ডিট দেখতে সিংহলের ভেড্ডা জনগোষ্ঠীর মতো, এদের মাথা লম্বাকৃতির। সিংহল বলতে আমরা যে শ্রীলঙ্কার যে মানব গোষ্ঠীটাকে বুঝি, কারণ শ্রীলঙ্কার আগের যে পুরো নাম ছিল সেটা ছিল সিংহল, ঠিক আছে। এদের মাথা লম্বাকৃতির, নাক চওড়া এবং গায়ের বর্ণ কালো। এদের শারীরিক গঠন মধ্যমাকৃতির, যা বর্তমান বাঙালির চেহারার মধ্যে বিদ্যমান আছে কিনা বাঙালির মধ্যে। জি ভাইয়া। তারপর হচ্ছে কি বহিরাগত ধারা। বহিরাগত ধারা, বহিরাগত ধারাতে বলছে যে বাঙালি বা বাংলাদেশি জাতিসত্তা, কি বহিরাগত নরগোষ্ঠী থেকে উদ্ভূত, মানে বাইরের, ঠিক আছে। কেননা বাঙালি জাতির উৎস হিসেবে কোনো, এটাই আবার বলছে যে প্রথম উৎসটার কথাটাই বলছে,
কোনো মানব জীবাশ্ম পাওয়া যায়নি এবং এদেশে বিভিন্ন জনগোষ্ঠীর বাস ছিল বলে ধারণা করা হয়। কারণ এই যে বাংলাদেশ, ঠিক আছে, কিন্তু তারা 300-400 বছর কি শাসন করে চলে গেছে, ঠিক আছে। এইভাবে বিভিন্ন সময়ে এই বাংলাতে বা এই ভারতীয় উপমহাদেশে তারা কি করতে আসছে, ব্যবসার ক্ষেত্রে আসে, কিন্তু তারা কি করছে, অনেকেই চলে গেছে, আবার অনেকেই এখানেই স্থায়ী বসবাস করেছিল। তারপর সেখান থেকে কি তারা কি বাঙালি জাতিতে রূপান্তরিত হয়েছে কালের পরিক্রমায় আর কি। তারপর হচ্ছে নৃতাত্ত্বিক পরিচয়। আমার কথা কি বোঝা যায়? জি ভাইয়া। বাজে বাজে আছে। নৃতাত্ত্বিক পরিচয়। নৃতাত্ত্বিক পরিচয়টা কি? নৃতত্ত্ববিদরা মনে করেন বাংলাদেশী জাতিসত্তার নৃতাত্ত্বিক পরিচয় রয়েছে। কারণ বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যে গোল, মধ্যম মুন্ডাকৃতি, তীক্ষ্ণ এবং উন্নত এবং মধ্যম নাসাকৃতি এবং মাধ্যমিক দেহ দৈর্ঘ্যের লক্ষণ দেখা যায়, তা অনেকাংশে নৃতাত্ত্বিক পরিচয় বহন করে। এগুলা একটু জাস্ট মুখস্থ করে নেবেন। তারপর হচ্ছে কি দ্রাবিড় জনগোষ্ঠীর ধারা। 5 নম্বরে হচ্ছে দ্রাবিড় জনগোষ্ঠীর ধারা। বাঙালিরা প্রধানত মঙ্গোলীয় ও দ্রাবিড় নরগোষ্ঠীর সংমিশ্রণে কি উৎপন্ন। দ্রাবিড় জনগোষ্ঠীর মুন্ডাকৃতি এবং মধ্যম এবং তাহার মধ্যে দুই প্রান্তের গোল দীর্ঘধারায় বর্তমান। দ্রাবিড় জনগোষ্ঠী। তারপর হচ্ছে কি নিরঞ্জন রায়ের ইতিহাস বইতে এই যে দ্রাবিড় জনগোষ্ঠীর কথা উল্লেখ করা আছে এবং কি এদের পরিচয় বর্ণনা করা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে খর্বকায় আকৃতি। তারপরে আসবে 6 নম্বরে আসবে কি খর্বকায় আকৃতি। খর্বকায় আকৃতি। তারপর 7 নম্বরে হচ্ছে কি মুসলিম ধারা। একটু তারপর হচ্ছে উপসংহার। খর্বকায় আকৃতিটা একটু দেখি। রিজলে তার ট্রাইবস অ্যান্ড কাস্টেস অফ বেঙ্গল গ্রন্থে বাঙালি বা বাংলাদেশের জাতিসত্তার পরিচয় তুলে ধরেছেন। ওই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে এ জাতি খর্বকায় আকৃতির ছিল। বাঙালি জাতির গায়ের রং শ্যামলা, কালো এবং পীত বর্ণের ছিল বলে অনুমান করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কি মুসলিম ধারাটাতে কি বলছে, বাংলাদেশি জাতিসত্তার মধ্যে তুর্কি, মানে বর্তমান যেটা তুরস্ক আর কি, আফগান, আরবি, ইরানি জাতিগোষ্ঠীর প্রভাব রয়েছে। এসব মুসলিম দেশগুলো সুফি সাধনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, বুঝা গেছে। তারপর উপসংহারটা আপনারা পড়ে নিন। এখন দেখেন নেক্সট যে প্রশ্নটা, সেটা হচ্ছে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্য সমূহ। আপনারা চুপচাপ থাকতেছেন, আপুরা কথা বলতেছেন না কোনো। ভাইয়া প্রশ্ন শুনতেছি তো। ভাইয়ারা তো মনে হয় নাই, ভাইয়ারা একটু বেশি বুঝে তো, এই জন্য ভাইয়া গুলো ক্লাসে থাকতে চায় না, বুঝতে পারছেন। তারপর হচ্ছে বাংলাদেশের গ্রামীণ, জি আপু 7 নাম্বারটা কি লিখছেন? ভাইয়া আজান 7 শেষ নাম্বারটা হোক। হচ্ছে মুসলিম ধারা। আমার লেখাগুলো একটু বোঝা যাচ্ছে না মনে হয়, এটা বুঝে নিন। মুসলিম ধারা। তবে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্য সমূহ লিখো, অথবা বাংলাদেশের গ্রামীণ সমাজের সংস্কৃতির পরিচয় তোমার নিজের ভাষায় উপস্থাপন করো।
এটা নিজের ভাষায় উপস্থাপন করতে হবে আর কি। বাংলাদেশের গ্রামীণ ভূমিকাতে বলছে কি মানব সৃষ্ট সবকিছু সমষ্টি হলো সংস্কৃতি। মানব জীবনে সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। বাংলাদেশের গ্রাম এবং শহরের সংস্কৃতি বিদ্যমান, আলাদা সংস্কৃতি। আপনারা এটা লক্ষ্য করবেন যে গ্রামের সংস্কৃতি এবং শহরের সংস্কৃতি একটু আলাদা আছে, ঠিক আছে। গ্রামীণ সংস্কৃতি গ্রামের ঐতিহ্যের সাথে জড়িত। পৃথিবীতে হাজার হাজার কি 18,000 মাখলুকাত, এটা একটু বলছে 18,000 মাখলুকাত, এর মধ্যে মানুষের শ্রেষ্ঠ। আর এই মানুষেরই আছে কি বিভিন্ন রকমের সংস্কৃতি। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিজের প্রয়োজনে যা কিছু সৃষ্টি করেছে তাই হচ্ছে তার সংস্কৃতি। মানব সমতা বিকাশে সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কি বাংলাদেশের গ্রামীণ সমাজের নিজস্ব কি আবার বৈশিষ্ট্যও রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো কি কি এখানে একটা জিনিস আপনারা দিবেন, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্য। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্য। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্য, এটা জাস্ট দুই একটা কথা লিখতে হবে। সংস্কৃতি হলো মানুষের জীবনধারা। বাংলাদেশের গ্রামীণ সমাজের নিজস্ব সংস্কৃতি বিদ্যমান, এই দুই একটা কথা লিখলে হবে। তারপর কি আসবে, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো আলোচনা। এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। কি কি বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে কি কৃষি প্রাধান্যতা। এক নম্বরে হচ্ছে কৃষির প্রাধান্যতা। তার দুই নম্বরে হচ্ছে কি গ্রামীণ পোশাক পরিচ্ছদ। তারপর 3 নম্বর হচ্ছে গ্রামীণ মানুষের খাবার। চার নম্বর হচ্ছে কি পারিবারিক কাঠামো। তারপর হচ্ছে ঘরবাড়ির ধরন। তারপর হচ্ছে শিক্ষা প্রদানের ধরন। আমি এই পাশে লিখে দিই। 6 নম্বর হচ্ছে শিক্ষা প্রদানের ধরন। তারপরে গ্রামীণ সঙ্গীত। উপাসনা। দেখেন এখানে প্রথমে আমরা আসি কৃষির প্রাধান্যতা। কি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। লেখা কি বোঝা যায়? লেখাগুলো একটু আপনারা কাইন্ডলি তুলে নেন তাড়াতাড়ি। তো বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। দেশের অধিকাংশ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। কৃষির সাথে দেশের সংস্কৃতি রয়েছে। কৃষিকে কেন্দ্র করে গ্রামীণ সংস্কৃতি গড়ে উঠেছে এবং কৃষি দেশের ঐতিহ্য বহন করে। এটা গেল। তারপর হচ্ছে গ্রামীণ পোশাক পরিচ্ছদ। গ্রামীণ পোশাক, এদেশের গ্রামীণ সংস্কৃতির অন্যতম অংশ হলো গ্রামীণ পোশাক পরিচ্ছদ। ঠিক আছে, গ্রামীণ পোশাক হাজার হাজার বছরের ঐতিহ্য বহন করে। গ্রামের লোকরা সাধারণত লুঙ্গি শাড়ি পরে থাকেন। এটা হয় কি না? জি ভাইয়া। মাঝে মাঝে একটু সাড়া দিয়েন, ঠিক আছে? আপনারা মনে হয় যে ঘুমাচ্ছেন নাকি? তারপর না হচ্ছে ভাই, কি ঘুমাই না, শুনতেছি। গ্রামীণ মানুষের খাবার। গ্রামীণ মানুষের খাবারটা কি? গ্রামীণ সংস্কৃতির অন্যতম দিক হলো খাবার। গ্রামের মানুষের সাধারণত ডাল,
ভাত, সবজি, মাছ ইত্যাদি খেয়ে থাকে। গ্রামীণ খাবারের অন্যতম ঐতিহ্য হলো পান্তা ভাত বা কাঁচামরিচ। পান্তা ভাত ও কাঁচামরিচ। বুঝা গেছে? তবে গ্রামের জি ভাইয়া। মানুষগুলো একটা জি ক্ষেত্রে ভাইয়া। আন্তরিক। গ্রামের মানুষগুলো একটা ক্ষেত্রে আন্তরিক কি তারা পান্তা ভাতের পোড়া। তারপর কাঁচা পেঁয়াজ, ঠিক আছে? একটা গ্রামের মানুষ একটা ক্ষেত্রে আন্তরিক যে তারা দুপুরে যদি বাসায় কেউ যায় বা মেহমান যায় বা কোনো গেস্ট যায়, তারা দেখবেন যে ভাত খাওয়ানোর চেষ্টা করে। আর শহরের মানুষ একটু আলাদা টাইপের, ওরা চানা বিস্কিট খাওয়াটাই দেখবেন যে বিদায়, ঠিক আছে? এটা অনেক ক্ষেত্রে হয় আর কি, সবার ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে হয়। তারপর হচ্ছে পারিবারিক কাঠামো। পারিবারিক কাঠামোটা দেখেন, 4 নম্বরে আছে পারিবারিক কাঠামো। পারিবারিক কাঠামো গ্রামীণ সংস্কৃতির পরিচয় বহন করে। গ্রামীণ পরিবার মূলত গোষ্ঠীভিত্তিক, মানে এক জায়গায় থাকার চেষ্টা করে। যৌথ পরিবারে মা বাবা, ভাই বোন, দাদা দাদি, চাচি ইত্যাদি লোক বাস করে। এখনো এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় গ্রামে, ঠিক আছে? যে মা বাবা, ভাই বোন, চাচা চাচি সবাই একসাথেই থাকে। সুখে দুঃখে তারা একে অপরের সাহায্য সহযোগিতা করে। তারপর হচ্ছে ঘর বাড়ির ধরন। এটা তো বুঝতে পারতেছেন যে ঘর বাড়ির ধরনটা পুরোটা আলাদা, এটা বর্ণনা করার কিছু নাই। শিক্ষা প্রদানের ধরন। তবে কি 6 নম্বরে শিক্ষা প্রদানের ধরন। গ্রামে প্রাথমিক শিক্ষা প্রদান করা হয় পরিবার থেকে। পরিবার সন্তানদের প্রাথমিক শিক্ষা প্রদান করে, তাই এটি আহ গ্রামীণ সংস্কৃতি ঐতিহ্য বহন করে। তবে কিছু বলতেছেন আপু? না ভাইয়া কিছু বলে নাই। তারপর হচ্ছে গ্রামীণ সঙ্গীত। আসলে বর্তমান আহ গ্রামের প্রাইমারি স্কুলের কথা তো বলা যায় না, শহরে একটু পড়াশোনার আপডেট আসছে আর কি, ছোট থেকে অনেক কিছুই শেখানো হয়, ঠিক আছে? পুরোটাই ভিন্ন গ্রামের পড়াশোনা, শহরের পড়াশোনা, বর্তমান আকাশ জমিন পার্থক্য, আমি যেটা দেখতেছি আর কি। তারপর হচ্ছে গ্রামীণ সঙ্গীত। গ্রামীণ সংস্কৃতি ঐতিহ্য বহন করে গ্রামীণ সঙ্গীত। গ্রামের মানুষ অধিকাংশ সময় গান গায়, ঠিক আছে? তাছাড়া পল্লী গীতি, লালন গীতি, ভাটিয়ালি, মুর্শিদি, রবীন্দ্র এবং নজরুল সঙ্গীত গেয়ে থাকেন। এগুলো গান তাদের প্রাণের সাথে মিশে আছে। হাজার বছর ধরে এই গান গ্রামীণ সংস্কৃতি বহন করেছে। এটা তাহলে গেল এই প্রশ্নটা। এই প্রশ্নটা হচ্ছে কি তাহলে, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্য সমূহ লিখো। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে। তো শর্ট প্রশ্ন শেষ, বুঝতে পারছেন? যে কয়েকটা পড়া হইলো, কয়টা? 3টা? 4টা। হ্যাঁ, এই 4টাই। এই অধ্যায় থেকে শর্ট প্রশ্নের 4টাই ইম্পর্টেন্ট। এখন ব্রডে চলে যাই। ব্রডে দেখেন, প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে একটু বিষয় দিলাম। বাংলাদেশের সমাজের সামাজিক ও সাংস্কৃতিক পটভূমি আলোচনা করো। বাংলাদেশের সমাজের সামাজিক এবং সাংস্কৃতিক পটভূমি আলোচনা করো। তো ভূমিকাতে বলছে একটি ঐতিহ্যবাহী সমাজ হিসেবে বাংলাদেশি সমাজের সামাজিক ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। ব্রিটিশ শাসনের পূর্ব পর্যন্ত এখানকার রাজনীতি, অর্থনীতি এবং সমাজ জীবন ছিল বেশ সমৃদ্ধ। এখানে বিদ্যমান ছিল স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা। বাংলার সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে বিভিন্ন শাসক বরাবর আক্রমণ করেছে, লুণ্ঠন করে এখানকার সম্পদ। আবার ব্যবসা বাণিজ্যকে আশ্রয় করে বিভিন্ন জাতির আগমন ঘটেছে। অতীতে এখানকার সংস্কৃতি বিশ্বের অনেক জাতির কাছে ছিল অনুকরণীয়।
বুঝা গেছে? এই যে বাংলা, এই যে ভারতীয় উপমহাদেশ যে বাংলার যে সংস্কৃতি গুলো ছিল, এগুলো অনেক আহ যে বিশ্বের কাছে ছিল একটা মানে কি অনুকরণীয় বা মডেলের মতো, ঠিক আছে? সবাই ফলো করার চেষ্টা করতো, কিন্তু এখন তা এটা হারিয়ে গেছে। এখন বিদেশি কালচার গুলোকে আমরা বেশি ফলো করি। তবে কি জি ভাইয়া। হ্যাঁ, বাংলাদেশের সমাজের সামাজিক ও সাংস্কৃতিক পটভূমি এটা দেখি এখন। বাংলাদেশের বাংলাদেশের সমাজের সামাজিক সামাজিক ও সাংস্কৃতিক এদিকে দেখি। সাংস্কৃতিক পটভূমিতে কি বলছে? বর্তমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মধ্যে একটি বর্ণাঢ্য ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। বর্তমান পর্যায়ে উন্নীত হতে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিকে নিম্নে ঐতিহাসিক বিবর্তনের পথে পাড়ি দিতে হয়েছে। এই যে বাংলাদেশের যে আজকে যে সামাজিক এবং সাংস্কৃতিক যে ইয়াগুলো কার্যাবলীগুলো, এগুলো কি, এগুলো পেতে আমাদের কি হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে উন্নীত হতে কি বিভিন্ন বিবর্তনের মাধ্যমে আমাদের এই পথে মানে আসতে হয়েছে আজকে। সেই ব্রিটিশ শাসন থেকে শুরু করে 47-এর দেশভাগ, তারপর কি মুক্তিযুদ্ধ, ঠিক আছে, এই সব কিছু পেরোয় তারপর কি আমাদের যে সামাজিক এবং সংস্কৃতি গুলো আছে সেগুলোর কাছাকাছি আমরা আসতে পেরেছি। এখন দেখেন, প্রাক ব্রিটিশ আমলের সামাজিক ও সাংস্কৃতিক পটভূমি। প্রাক ব্রিটিশ আমলে এটা হচ্ছে কি, এই যে বাংলাদেশের সমাজের সামাজিক এবং সাংস্কৃতিক যে পটভূমি গুলো আছে, এটার মধ্যে এক নম্বরে হচ্ছে কি প্রাক ব্রিটিশ আমলে সামাজিক ও সাংস্কৃতিক পটভূমি। 2 নম্বরে হচ্ছে কি মধ্যযুগে বাংলার অবস্থা। তবে 3 নম্বরে হচ্ছে ব্রিটিশ আমলে বাংলাদেশ। তারপর হচ্ছে পাকিস্তান আমল। আপনারা চুপচাপ আছেন, কিছু তো বলেন। না ভাইয়া, শুনতেছি, লিখতেছি। 5 বলবো নম্বরে ভাইয়া। হচ্ছে স্বাধীন। লেখাগুলো বুঝতে না পারলে বলবেন, ঠিক আছে? এরপর আসলো আমাদের কি স্বাধীন বাংলাদেশ। ভাইয়া। তো দেখেন যে প্রাক ব্রিটিশ আমলে সামাজিক ও সাংস্কৃতিক পটভূমিটা কি ছিল। বাংলা বলতে প্রাচীনকাল থেকে 1400 সাল পর্যন্ত এবং ইলিয়াস শাহী শাসনামল পর্যন্ত সুবিস্তৃত যে ভূখণ্ড ছিল তাকেই বোঝাতো। তাহলে কি বাংলা বলতে প্রাচীনকাল থেকে 1400 সাল পর্যন্ত, 1400 সাল পর্যন্ত, এবং ইলিয়াস শাহী শাসনামল, ঠিক আছে, ইলিয়াস শাহী শাসনামল পর্যন্ত সুবিস্তৃত যে ভূখণ্ড ছিল তাকেই বোঝাতো। বাঙ্গালা বা বাংলা নামটি মুসলমান আমলে প্রচলিত হয়। ইতপূর্বে বিভিন্ন অংশ বিভিন্ন নামে পরিচিত ছিল, বিশেষ করে পাল বংশ, সেন বংশ, তাদের পূর্ব যুগে বাংলার বিভিন্ন নাম ছিল, যেমন পুন্ড্র, এগুলো তো হয়তো জানেন আপনারা। পুন্ড্র, বরেন্দ্র, শুক্র, রাঢ়, বঙ্গ, সমতট, এগুলো কি
এগুলো কি নাম শুনছেন কখনো? জি ভাইয়া। বাংলাদেশের জি ভাইয়া, প্রাচীন কয়েকটা জনপদের যে নামগুলো, প্রাচীন জনপদের নাম। প্রাচীন জনপদের নাম। হ্যাঁ এগুলো হচ্ছে প্রাচীন জনপদ ছিল আর কি। এগুলো প্রাচীন জনপদ হিসেবে পরিগণিত। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ সর্বপ্রথম সমগ্র জনপদ এর শাসনাধীনে এনে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেন। তাহলে কে সর্বপ্রথম এই স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেন? সুলতান শামসুদ্দিন ইলিয়াস। তারপর হচ্ছে কি মধ্যযুগে বাংলার অবস্থা। মধ্যযুগে বাংলার অবস্থা কেমন ছিল? ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি সর্বপ্রথম বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে শামসুদ্দিন ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, তারপর হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ, আলাউদ্দিন হোসেন শাহ প্রমুখ সুলতান বঙ্গদেশে কি শাসন করেন। মুঘল আমলে নিযুক্ত সুবেদারগণ এদেশ পরিচালনা করেন। তারপর হচ্ছে ইসলাম খান, মির্জাফর, শায়েস্তা খান প্রমুখ এদের শাসন করেন। মির্জাফরও শাসন করেছিল। তারপর দেখেন এসব সুলতান এবং সুবাদাররা এদেশের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, প্রশাসনিক প্রভৃতি দিকে উৎকর্ষ সাধন করেন এবং সমাজ প্রজা কল্যাণে ব্যাপক অবদান রাখেন। তারপর হচ্ছে কি ব্রিটিশ আমলে বাংলাদেশ। ব্রিটিশ আমলে বাংলাদেশ এটা কি গেল মধ্যযুগে বাংলার অবস্থা। তারপর আসলে ব্রিটিশ আমলে বাংলাদেশ। তো বঙ্গভূমির অতুল যে ঐশ্বর্য ছিল বাংলা, এই যে বঙ্গভূমিটা বা ভারতীয় উপমহাদেশটা, এটা আকৃষ্ট একদিন অন্যান্য জাতির মতো ইংরেজরাও এই যে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কে আসছিল বলেন তো ব্যবসা করতে? ভাইয়া ব্রিটিশরা? না না না, এটা হচ্ছে কি পর্তুগিজ না আরেকটা কি? পর্তুগিজ। ওলন্দাজরা আসছিল, ডাচরা। তারপর দেখেন বঙ্গভূমির অতুল ঐশ্বর্যকে আকৃষ্ট হয়ে একদিন অন্যান্য জাতির মতো ইংরেজরাও এসেছিল। মানে এটা পর্যায়ক্রমে পর্তুগিজ, তারপর আরো এই যে একদল আসতেছে একদল চলে যাচ্ছে আর কি, ব্যবসায় সুবিধা হতে না পারে। তো 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে মহারানী এলিজাবেথের কাছে, মানে ব্রিটিশ যে রানী ছিল, রয়্যাল চার্টার এবং 1613 সালে সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি লাভ করে। তো তখনকার যে সম্রাট ছিল জাহাঙ্গীর, তার কাছ থেকে কি রয়্যাল চার্টার, এটা হচ্ছে ব্রিটিশ যে রানী মহারানী এলিজাবেথের কাছ থেকে রয়্যাল চার্টার, এবং 1613 সালে তারা কি করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে, একটা কুটির মানে বাণিজ্য কুটি স্থাপন করার অনুমতি লাভ করে আর কি। পরে বাংলার সর্বত্র বাণিজ্য কুটি এবং দুর্গ নির্মাণ করে ব্যাপক বাণিজ্য সম্প্রসারণ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সুচতুর পরিকল্পনার মাধ্যমে বণিক থেকে শাসক বনে যায়। বুঝা গেছে? তো পলাশির যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারপর কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি চূড়ান্ত বিজয় লাভ করে। এ যুদ্ধে সম্পর্কে ঐতিহাসিক মেলিসন বলেন, পলাশির যুদ্ধের মতো আর কোন যুদ্ধের ফলাফল এত প্রত্যক্ষ, এত বিশাল ও এত স্থায়ী হতে দেখা যায়নি। মানে পলাশির যুদ্ধের মানে ইংরেজদের বিজয়ের পর, ঠিক আছে, তারা যে এত বড় একটা সুফল এবং কি এতটা স্থায়ী হয়ে থাকবে এই ভারতীয় উপমহাদেশে, এটা আর কোন যুদ্ধে বা ইয়েতে দেখা যায়নি। কারণ পলাশী যুদ্ধের ভারতবর্ষের দুর্বলতা প্রকাশিত হয় এবং কি ইংরেজ প্রভাব এবং প্রভুত্ব প্রতিষ্ঠিত হয়। এতে বাংলার সংকট সৃষ্টি হয়, কোম্পানি প্রাধান্য বিস্তৃত হয়, ফরাসিদের বিরুদ্ধে ইংরেজদের জয় সুনিশ্চিত হয়। তার মানে কি ওই সময় ফরাসিরাও ছিল, ঠিক আছে, এবং অন্যান্য ইউরোপীয় শক্তি বিতাড়িত হয়। কোম্পানি বাণিজ্যিক অধিকার ও
সম্পদ অপহরণ করে অবাধ বাণিজ্যের সুযোগ পায়, ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কর্মচারীরা লুণ্ঠন শুরু করে। তার মানে কি, তারা এই যে পলাশী যুদ্ধতে জয়ী হওয়ার পর তারা আর কি সেই রকম একটা অরাজকতা সৃষ্টি করেছিল এই ইয়াতে, ভারতীয় উপমহাদেশে। এখন আসলো কি, এরপর নিম্নোক্ত যে এই যে তাদের যে ঘটনাগুলো ঘটছে আর কি, এই যে ইংরেজদের শাসন আমলে 1757 সালের পর থেকে ইংরেজ প্রাধান্য বিস্তার লাভ করে। এগুলা পয়েন্ট গুলো একটু দিয়ে দিয়ে, পয়েন্ট তো না, এগুলো কয়েকটা ইয়া দেওয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি, ক নাম্বারে হচ্ছে কি 1757 সালের পর থেকে ইংরেজ প্রাধান্য বৃদ্ধি পায়। এটা হচ্ছে ক, মানে ইংরেজদের প্রভাবটা আর কি বলছে। 1772 সালে চূড়ান্ত ভাবে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। তাহলে কত সালে চূড়ান্ত ভাবে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়? 1757 Sorry, 1957 সালে। না 1772 সালে। 72 1772 সালে চূড়ান্ত ভাবে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। তারপর গ নম্বরে বলছে ভারতের জনসাধারণের সামাজিক প্রভাব প্রতিপত্তি ক্ষুণ্ণ হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত এবং ইংরেজরা জয়ী হয়। এই যে কয়েকটা, এখানে প্রায় 13টার মতো ইয়া লেখা আছে, ঠিক আছে, পয়েন্ট না, 13টার মতো কি বলবো, এগুলাকে বর্ণনা দেওয়া আছে, বর্ণনাও না, পর্যায়ে পর্যায় হ্যাঁ পর্যায়ে দেওয়া আছে আর কি। তারা ইংরেজদের শাসন আমলে কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এখানে যে 13টা আছে, এটা হচ্ছে যে ইংরেজ যে মানে ব্রিটিশ যে শাসনটা ছিল, শাসন আমলটা ছিল, কি কি হয়েছিল সেটা আর কি পয়েন্ট আকারে এখানে দিয়েছে। তারপর দেখেন পাকিস্তান আমলটা এখন দেখেন কি হইলো। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত ও পাকিস্তান নামে দুটি ধর্মভিত্তিক রাষ্ট্রের, মানে লাহোর প্রস্তাব জানেন তো নাকি? লাহোর প্রস্তাবের কথা শুনছেন? জি ভাইয়া। মোহাম্মদ আলী জিন্নাহ, হ্যাঁ, তারা কি ওই জি ভাইয়া। বিষয় ছিল যে শুনছি। ধর্মের ভিত্তিতে দুটি রাষ্ট্র কি জন্ম হয়। বর্তমান বাংলাদেশ ছিল তৎকালীন পাকিস্তানের একটি অংশ, পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। শুরু থেকেই কি পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক আচরণ করতে থাকে। পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক আচরণ সমূহ নিম্নরূপ, মানে কি কি আচরণ করছিল এগুলা কয়েকটা দেওয়া আছে, এখানে 5টা দেওয়া আছে। এক হচ্ছে কি, পশ্চিম পাকিস্তানিরা বাংলার জনগণের রাজনৈতিক অধিকার হরণ করে পদে পদে তাদের মুখাপেক্ষী করে রাখে। আসলে বর্তমান তো ক্লাসে সব বলাটাও খুব রিস্কি, তারপরে বলি আর কি, ঠিক আছে, দেশের প্রেক্ষাপট ভিন্ন বর্তমান। তবে কি বাঙালিদের রাজনৈতিক অঙ্গন অনুপ্রবেশ থেকে বঞ্চিত রাখে, মানে বাঙালিরা যে রাজনীতি করবে পশ্চিম পাকিস্তানে সেটাও আর কি বঞ্চিত করে। তারপর রাজনীতি এবং শাসন যন্ত্রকে নিজেদের কবজা করে রাখে। টোটালি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে শাসন যন্ত্র, এগুলোতে সবাই কে ঢুকছিল? সবাই হচ্ছে পশ্চিম পাকিস্তানের মানুষ। পশ্চিম পাকিস্তানিরা উপনিবেশবাদী মনোভাবের কারণে সুপরিকল্পিতভাবে এই সামরিক প্রতিরক্ষা বিভাগ থেকে বাঙালিদের দূরে রাখে। তারা এই বাংলাদেশে একটা উপনিবেশ করতে চাইছিল, এই যে ব্রিটিশদের মতো, ঠিক আছে। তারা এসব মনোভাবের কারণে সুপরিকল্পিতভাবে সামরিক এবং প্রতিরক্ষা যে দিকগুলো আছে, ঠিক আছে, বিভাগগুলো আছে, সেগুলা থেকে কি করছে, বাঙালিদের দূরে রাখছে আর কি। তারপর হচ্ছে কি, অর্থনৈতিক ক্ষেত্রে চরম বৈষম্য নীতি গ্রহণ করে বৈদেশিক সাহায্যের বন্টন, রাজস্ব ব্যয়, শিক্ষা ব্যয়, সমাজ কল্যাণ সহ সকল ক্ষেত্রেই চরম বৈষম্য পোষণ করে। এরপরে আসলো কি, 5 নাম্বার যে পয়েন্টটা দেখেন, 5 নাম্বার স্বাধীন বাংলাদেশ, ঠিক আছে। স্বাধীন বাংলাদেশটা কি, 1940 সালে লাহোর প্রস্তাবের মূল মন্ত্র ছিল মুসলিম প্রধান অঞ্চলগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠিত হবে এবং অঙ্গরাজ্যগুলো স্বায়ত্তশাসিত হবে।
কিন্তু পাকিস্তানিরা তা অমান্য করলে 52, 54, 66, 69 এবং 70 সালের যে নির্বাচন এবং চূড়ান্ত বিজয়টা আসে কত সালে? 1971 সালে। বাঙালিদের অধিকার, স্বায়ত্তশাসন, সুযোগ সুবিধা আদায় ইত্যাদির পরিপ্রেক্ষিতে পরিচালিত সুদীর্ঘ আন্দোলন এবং সংগ্রাম শেষ পর্যন্ত 1971 সালে কি স্বাধীনতা যুদ্ধে রূপান্তরিত হয়। তবে এ বছরের 26শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষিত হয় মুজিবনগরে অস্থায়ী সরকার গঠনের মাধ্যমে। এটা আপনারা পড়ে নিয়েন, অনেক বড় আছে। ঠিক আছে, এই স্বাধীন আচ্ছা ভাইয়া। বাংলাদেশের পর হচ্ছে আচ্ছা ভাইয়া। উপসংহার। তারপর হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করো বা আলোচনা করো। এখানে টোটালি 14টা পয়েন্ট আছে, বুঝতে পারছেন? 14টা না, সরি 12টা। এই পয়েন্ট গুলা কি লিখে দিব? ভাইয়া বইয়ের পিক দিলে ভাইয়া ছবি দেখি তো এটা কত সালে আসছে। ও, এটা 2022 সালে আসছে। এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট আছে, ভালো বুঝছেন? আচ্ছা ভাইয়া। আসলে আজকে মনে হয় সময় হবে না, আপনাদের রিপন ভাইয়ার ক্লাস আছে তো 8:30। ওকে, তাহলে পড়ি নাকি? আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাইয়া। তো দেখেন, 1952 সালের ভাষা আন্দোলনের গুরুত্ব এবং তাৎপর্য আলোচনা করো। এটা মোস্ট ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো ভূমিকাতে বলছি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেয় 21শে ফেব্রুয়ারিকে। ঠিক আছে, ভাষার জন্য বিশেষ কোনো জাতি এত ত্যাগ স্বীকার করেনি। এই যে এর আগে মানে ভাষার জন্য কোন জাতি কি এত বড় ত্যাগ, তাই ইউনেস্কো ভাষা আন্দোলনের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য রফিক, শফিক, বরকত, সালাম এগুলো জীবন দেন। মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দু ভাষা ঘোষণা করেন। ঠিক আছে, এগুলো তো আপনারা ইতিহাস মনে হয় পড়ছেন একটু একটু নাকি, জানেন তো? জি ভাইয়া জি। কোনো কিছু বললাম না। এখন দেখায় 1952 সালে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য। 1952 সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য। তো বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টির মূলে ভাষা আন্দোলনের বিরাট ভূমিকা রয়েছে। তাই এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ সর্বপ্রথম পশ্চিম পাকিস্তানি শাসক এবং শোষক এবং তাদের দোসরদের বিরুদ্ধে বাঙালি মনের বিদ্রোহ প্রকাশ পায়। বাঙালি মনের বিদ্রোহ, তার মানে কি 1947 সালের পর মানে দেশ বিভাগের পর তারা আমাদের বিভিন্ন ভাবে যখন বৈষম্যমূলক আচরণ করছিল, তখন কি মানে তখন একটা অন্যরকম অবস্থা ছিল, কোনো ঐক্য ছিল না বাঙালি যে পূর্ব পাকিস্তানের মধ্যে, বাংলাদেশের মধ্যে।
তো এই যে 1952 সালের যে ভাষা আন্দোলনটা হয়েছিল, ঠিক আছে, এই আন্দোলনের পরে বাঙালি জাতির মধ্যে একটা কি হয়, আহ সমগ্র বাঙালি জাতির মধ্যে পাকিস্তানি শাসকদের উপর কি একটা বিদ্রোহ প্রকাশ পায়, ঠিক আছে। নিম্নে কি 1952 সালের ভাষা আন্দোলনের গুরুত্ব এবং তাৎপর্যগুলো আলোচনা করা হলো। এক নম্বরে হচ্ছে দেখেন, সংঘবদ্ধ বাঙালি জাতি। সংঘবদ্ধ এক নম্বরে সংঘবদ্ধ বাঙালি জাতি। তারপর হচ্ছে অধিকার সচেতন। সংগ্রামী করে তোলা। 3 নম্বর হচ্ছে সংগ্রামী করে তোলা। 4 নম্বর হচ্ছে আন্দোলনের প্রেরণা ও সাহস যোগায়। আন্দোলনের প্রেরণা ও সাহস যোগায়। তারপর হচ্ছে মাতৃভাষায় মনোভাব প্রকাশ। আপনারা কি লাইনে আছেন? জি ভাই আসি। সারা শব্দ তো কোনো ভাইয়া কিছুই নাই। ঘুমাই নাই তো, শুনতেছি। না, আমার তো মনে হচ্ছে ঘুমাইছেন আপনারা সবাই। তারপর না ভাইয়া লিখতেছি। শাসক চক্রের ষড়যন্ত্র ব্যর্থ। নাম্বার 6 কি শাসক চক্রের ষড়যন্ত্র ব্যর্থ। 7 নম্বর হচ্ছে পারস্পরিক সম্প্রীতি। পারস্পরিক সম্প্রীতি। তারপর এই পাশে দেই 8 নাম্বার, লেখাটা বোঝা যাবে না। তারপর সশস্ত্র সংগ্রামের প্রেরণা। সশস্ত্র প্রেরণা। লেখাগুলো কি সাইডের লেখাগুলো বোঝা যায়? এই যে এই পাশের গুলো। জি ভাইয়া। দেখা যায়। তারপর 9 হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ। জাতীয়তা বারান্দাতে জাতীয়তা বোধের উন্মেষ। নাম্বার 10 মুসলিম লীগের পরাজয়। মুসলিম লীগের পরাজয়। তারপর 11 মধ্যবিত্ত বাঙালির ক্ষমতা বৃদ্ধি। ক্ষমতা বৃদ্ধি। 12 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ অনুগ্রহণের দেখা যাবে না।
উপরে দিলাম লিখে। না ভাইয়া, উপরে লেখেন। হচ্ছে কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অনুপ্রেরণা। এই 12টা পয়েন্ট লিখতে হবে আপনাদের, বুঝতে পারছেন? জি ভাইয়া। তো বাঙালি জাতিটা দেন কাজ করার প্রেরণা এই আন্দোলন থেকেই বাঙালিতে পেয়ে থাকে। পাকিস্তানের শাসক শোষণ এবং নির্যাতনের বিরুদ্ধে বাঙালিরা কি ঐক্যবদ্ধ হওয়ার প্রবণতা পায়। বাঙালিরা কোনো অন্যায় ও শোষণ আর মেনে নেয়নি। এই 1952 সালের পর থেকে সব অন্যায় এবং শোষণের বিরুদ্ধে একত্রিত হয়ে কঠোর আন্দোলন গড়ে তোলেন, এমনকি যার প্রমাণ হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ। তারপর হচ্ছে অধিকার সচেতন। 2 নম্বরে হচ্ছে কি অধিকার সচেতন কি ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই পূর্ব বাংলার জনগণ সর্বপ্রথম তার নিজের অধিকারের পক্ষে কি সচেতন হয়ে ওঠে। পূর্ব পাকিস্তানিরা যে পশ্চিম পাকিস্তানিদের চেয়ে স্বতন্ত্র এবং তাদের দাবি যে স্বতন্ত্র খাতে প্রবাহিত হতে পারে, এই শিক্ষা ভাষা আন্দোলন থেকেই কি আহরিত হয়। বাংলার নাগরিক হিসেবে তাদের কি অধিকার সম্পর্কে সচেতন হয়। বাংলাদেশের মানুষ কি তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং এদেশের সম্পদ ও সামাজিক কাঠামো ভোগ করার অধিকার বাঙালিদের, তা বাঙালিরা ভাষা আন্দোলন থেকে শিক্ষা পেয়ে থাকে এবং কি ভাষা আন্দোলন বাঙালিদের সচেতন জাতিতে পরিণত করে। তাহলে এখান থেকে কি বোঝা গেল, এদেশের সম্পদ এবং সামাজিক যে কাঠামো গুলো কি সবই কারা ভোগ করতো, সবই পাকিস্তানিরা ভোগ করতো। এখানে ভালো ভালো আবাদ হইতো বা অনেক উৎপাদন হইতো, সবগুলাই কে নিয়ে যেত, পাকিস্তানিরা নিয়ে যেত। এটা যে পূর্ব পাকিস্তানের মানুষের যে অধিকার ছিল এগুলো ভোগ করা, সেগুলো পূর্ব পাকিস্তানের মানুষগুলো জানতোই না। ঠিক আছে। তারপর 1952 সালে ভাষা আন্দোলনের পর থেকেই তারা এটা কি উপলব্ধি করতে পারলো, বাংলাদেশের বা বাঙালি জনগণ। তারপর হচ্ছে কি সংগ্রামী করে তোলা। তো ভাষা আন্দোলনের পূর্ব বাংলার জনগণকে সর্বপ্রথম সংগ্রামের অগ্নিমঞ্চে দীক্ষিত করে। তাহলে কি ভাষা আন্দোলন কি করে, পূর্ব বাংলার যে জনগণ, এই জনগণকে সর্বপ্রথম কি করে অগ্নিমঞ্চে দীক্ষিত করে। সংগ্রাম ব্যতীত কোনো দাবি আদায় যে সম্ভব নয় এবং স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বাঙালিদের সংগ্রামী জাতিতে পরিণত করে ভাষা আন্দোলন। তাহলে কি বোঝা গেল, এখানে আন্দোলন ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। এটা মানেন তো নাকি? জি ভাইয়া। কয়েকদিন আগেও হয়তো বা আপনারা দেখছেন। তার বলছে বাঙালি জাতি আর কোন অন্যায়ের কাছে মাথা নত করেনি। ভাষা আন্দোলন বাঙালিদের বীরের জাতিতে পরিণত করে, বাঙালিদের ভীরু মনোবলকে সংগ্রামী এবং শক্তিশালী করে তোলে ভাষা আন্দোলন। এবং এছাড়া বাঙালি জাতি একত্রিত হয়ে বীরের জাতিতে পরিণত হয়। তারপর হচ্ছে 4 নম্বরে আন্দোলনের প্রেরণা ও সাহস যোগায়। ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলন বাঙালি জাতিকে কি সাহসী জাতিতে পরিণত করেছে, বাঙালি জাতিকে বীরের জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করে তুলেছে। ভাষা আন্দোলনের অন্যতম তাৎপর্য হলো পরবর্তী আন্দোলনের প্রেরণা প্রদান এবং পরবর্তী আন্দোলন হয়েছিল তা ভাষা আন্দোলনকে কি প্রেরণা হিসেবে নিয়েছিল। কি 1952 সালের যে ভাষা আন্দোলনটা হয়েছিল, এটা ছিল পরবর্তী যে আন্দোলনগুলো হয়েছিল এগুলো আন্দোলনের ছিল প্রেরণা। বোঝা গেছে? কারণ এই 1952 সালের ভাষা আন্দোলনের থেকেই
মূলত পরবর্তী যে আন্দোলনগুলো হয়েছে সেগুলা থেকেই প্রেরণা লাভ করার উদ্বুদ্ধ হয়ে তারা এই আন্দোলনগুলো করেছে। এবং ভাষা আন্দোলনের সফলতা বাঙালিদের কি মনে পরবর্তী আন্দোলন করার সাহস যোগায়। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস বাঙালিরা ভাষা আন্দোলন থেকে পেয়েছিল। 1969 সালের যে গণ অভ্যুত্থান হয়েছিল এবং 1971 সালের মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনেরই ফল। তো ভাষা আন্দোলনকে বাঙালির কি সকল আন্দোলনের জনক বলা হয়। বোঝা গেছে? জি ভাইয়া। তারপর হচ্ছে মাতৃভাষায় মনোভাব প্রকাশ। তো ভাষা আন্দোলনের ফলে বাঙালির মাতৃভাষা হিসেবে বাংলা স্বীকৃতি পায়। ফলে বাংলা ভাষায় কথা বলার আর কোনো বাধা রইল না। বাঙালিরা আপন মনে মাতৃভাষায় কথা বলতে পারে। ভাষা আন্দোলনের মাধ্যমে বিশ্বে বাংলা ভাষা পরিচিতি লাভ করে। এছাড়া বাঙালিদের মধ্যে কি বাংলা ভাষার গুরুত্ব এবং মর্যাদা বহুগুণ বেড়ে যায়। সব মানুষের মুখের ভাষা হিসেবে বাংলা ভাষা গৃহীত হয়। বাঙালিরা প্রাণ খোলা বাংলার বাতাসে বাংলা ভাষায় মনে ভাব কি প্রকাশ করে। এটা গেল মাতৃভাষা মনোভাব প্রকাশ। 6 নম্বরে হচ্ছে শাসক চক্রের ষড়যন্ত্র ব্যর্থ। পাকিস্তানের শাসক গোষ্ঠী কি করছিল, বাঙালির বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্রের জাল বুনেছিল, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা শাসক গোষ্ঠীর ষড়যন্ত্রের জাল ভেঙে সেই জালগুলো কি ভেঙে ফেলেছিল। পাকিস্তানিরা বাঙালি জাতিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল, সব সময় বাঙালিদের দাসে পরিণত করতে চেয়েছিল। কিন্তু বাঙালি যে বীরের জাতি তা কঠোর আন্দোলনের মাধ্যমে তাদের উচিত শিক্ষা দিয়েছিল। এই আন্দোলনের মাধ্যমে তাদের ষড়যন্ত্র প্রতিহত হয় এবং কি পাকিস্তানি এখানে আপনারা মনে হয় ভালো করে জানেন যে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে একটা কথা আছে নাকি? জি ভাইয়া। তো পাকিস্তানের শাসকদের উচিত শিক্ষা দিয়েছিলেন এই ভাষা আন্দোলনের মাধ্যমে। পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায় অত্যাচার এবং উৎপীড়নের বিরুদ্ধে বাঙালিরা প্রতিবাদ করেছিলেন। তারপর হচ্ছে পারস্পরিক সম্প্রীতি। 7 নম্বরে হচ্ছে কি পারস্পরিক সম্প্রীতিটা কি? ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি গড়ে ওঠে। বাংলার মুসলমান ও হিন্দুরা কি এক জাতিতে পরিণত হয়েছিল। কোন জাতি? সেটা ছিল সবাই বাঙালি জাতি। ঠিক আছে, এর মধ্যে ভেদাভেদ ছিল, পরস্পরের হাত ধরে অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। কিন্তু হিন্দু ও মুসলমানদের মধ্যে বিদ্যমান ভেদাভেদ এই আন্দোলনের মাধ্যমে শিথিল হয়েছিল। মুসলমানরা হিন্দুদের অনুষ্ঠানে যোগ দিয়েছিল। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে হিন্দু মুসলমান পরস্পরের সান্নিধ্যে এসেছিলেন। তাদের মধ্যে প্রেম ভালোবাসার বন্ধন গড়ে উঠেছিল এবং কি হিন্দু হোক ও মুসলমান হোক সবাই বাঙালি জাতিতে কি পরিণত হয়েছিল। বোঝা গেছে? জি ভাইয়া। কয়জন জি ঘুমাইছেন ভাইয়া। আর কয়জন আছেন? তারপর দেখেন ঘুমাই নেই ভাইয়া। সশস্ত্র সংগ্রামের প্রেরণা। এটা হচ্ছে সশস্ত্র সংগ্রামের প্রেরণাটা কি? ভাষা আন্দোলন বাঙালিদের সশস্ত্র সংগ্রামের প্রেরণা দিয়েছিল। ভাষা আন্দোলনের শিক্ষা বাঙালি জাতিকে কি সশস্ত্র সংগ্রামের লিপ্ত হবার প্রেরণা দেন। অন্যায় অত্যাচার ও শোষণের বিরুদ্ধে বাঙালিরা কি অস্ত্র ধরার সাহস পেয়েছিলেন। বাঙালি জাতি পাকিস্তান অত্যাচারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে পরিণত হয়েছিল 1971 সালে মুক্তিযুদ্ধে। ভাষা আন্দোলন বাঙালিদের সাহসী জাতিতে পরিণত করেছে। তারপর হচ্ছে বাঙালিদের জাতীয়তাবাদের উন্মেষ। এই যে 9 নাম্বার পয়েন্টটা, ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটায়। বাঙালি জাতি একটি পৃথক জাতি হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করে অধিকার বঞ্চিত আদায়ে ঐক্যবদ্ধ হয়। এই আন্দোলনের মাধ্যমে কি পূর্ব বাংলার বিভিন্ন জনসাধারণ, যেমন কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, ঠিক আছে, এবং বুদ্ধিজীবী একই কি সবাই একই ইয়াতে দাঁড়ায় ছিল। এই আন্দোলনের মাধ্যমে পূর্ব বাংলায় ভাষাভিত্তিক জাতীয়তাবাদের জন্ম হয়। এই জাতীয়তাবাদই বহু চড়াই উতরে অতিক্রম করে 71-এর রক্ত ঝরা দিনগুলোতে পূর্ণাঙ্গ জাতীয়তাবাদে রূপ লাভ করে। তারপর হচ্ছে মুসলিম লীগের পরাজয়। কি ভাষা আন্দোলনের ফলে মুসলিম লীগের শোচনীয় পরাজয় হয়।
পূর্ব বাংলার জনগণ বাংলা ভাষার প্রতি যে সমর্থন দেন তার বহিঃপ্রকাশ ঘটে 1954 সালে পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্টের নিকট। 1954 সালে যে পূর্ব বাংলার যে প্রাদেশিক নির্বাচন হয়েছিল, ঠিক আছে, পূর্ব বাংলা মানে আমাদের বাংলাদেশে, ঠিক আছে, যে নির্বাচনটা হয়েছিল সেখানে যুক্ত ফ্রন্টের নিকট মুসলিম লীগের শোচনীয় পরাজয় হয়। এই জয় বাংলা ভাষার জয় ও বাঙালি জাতির জয়। বাঙালি জাতি তাদের ন্যায্য অধিকার রক্ষার জন্য যুক্ত ফ্রন্টকে জয়ী করেন। তারপর হচ্ছে মধ্যবিত্ত বাঙালির ক্ষমতা বৃদ্ধি। ভাষা আন্দোলন পূর্ব বাংলার মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতা বৃদ্ধি পায়। মধ্যবিত্ত যে শ্রেণীগুলো ছিল, ঠিক আছে, যে মানুষগুলো ছিল তাদের একটু কি ক্ষমতা বৃদ্ধি পায়। ভাষা আন্দোলনের পূর্বে এই অঞ্চলের রাজনীতি কার্যকলাপ উচ্চবিত্ত বাঙালি দ্বারা পরিচালিত হতো। ভাষা আন্দোলনের পূর্বে এই যে অঞ্চলটা ছিল এখানে যারা উচ্চ বংশের ছিল বা একটু ধনী ছিল তারা এই রাজনীতিটা শুধু করতো। কিন্তু ভাষা আন্দোলনের পর এই চিন্তাধারা আর কি পাল্টে গেছে, ঠিক আছে। মধ্যবিত্ত তখন কি তাদের তারা রাজনীতিতে নেমে আসছিল। ভাষা আন্দোলন পূর্ব বাংলা মধ্যবিত্ত বাঙালি সমাজে মাথা উঁচু করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছিল, ঠিক আছে। ভাষা আন্দোলনের পরে দেশের রাজনীতি মধ্যবিত্ত শ্রেণীরা অংশগ্রহণ পান। শ্রেণীর যে মানুষেরা ছিল তারা কি পান? অংশগ্রহণের সুযোগ পান। তারপর লাস্ট সেটা হচ্ছে কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অনুপ্রেরণা। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানের শাসক নিরস্ত্র বাঙালিরা চুপ করে বসে থাকেনি। ভাষা আন্দোলনের সফলতার অনুপ্রেরণা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। 30 লাখ তাজা প্রাণের বিনিময়ে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র দেশের জন্ম লাভ হয় এবং ভাষা আন্দোলনের ফলে এ ধরনের বিজয় সম্ভব হয়েছিল। এই জন্য কি ভাষা আন্দোলনকে কি বলা হয়? সব আন্দোলনের মা নাকি ভাইয়া? মা না, সব আন্দোলনের জনক। হ্যাঁ, সব আন্দোলনের জনক বলা হয়। জানি না ভাইয়া এটা। এখন কি এই প্রশ্নটাতে আমার মনে হয় যে বেশি সমস্যা থাকার কথা না, এগুলো একটু মুখস্থ করে নিয়েন। যেহেতু আলোচনা করা হলো ওর সাথে সাথে পড়ে নিয়েন, দেখবেন যে আপনাদের জি মাথায় ভাইয়া। থাকবে। আচ্ছা ভাইয়া ভাইয়া। সবগুলোর একটু গ্রুপে পিক দিয়ে দিন ভাইয়া। আচ্ছা, আর আজকে ভাইয়া শেষ করে দেন, অনেকক্ষণ হলো, 2 ঘন্টা হয়ে গেছে ভাইয়া। ও ওকে ওকে। এখানে আর 2টা প্রশ্ন আছে, আমি পিক দিয়ে দিব, আপনারা একটু পড়ে নিয়েন, ঠিক আছে। একটা আচ্ছা হচ্ছে ভাইয়া বাংলাদেশ দিয়ে সৃষ্টির দিন, ঐতিহাসিক শেষ পটভূমি, করেন। এটা হচ্ছে বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক পটভূমি আলোচনা করো। আর একটা হচ্ছে 6 দফা আন্দোলনের, মনে হয় দেখি একটু, হ্যাঁ এটা হচ্ছে 6 দফা আন্দোলনের দাবিগুলো উল্লেখ করো। এটা কি ব্যতিক্রমী বই? হ্যাঁ এটা হচ্ছে ব্যতিক্রম সিরিজের বই, হ্যান্ডনোট সিরিজ। তো আজকে শেষ করে দিই নাকি? আপনার মনে হয় যে ভাইয়া হোমওয়ার্ক কি জি করব? ভাইয়া। হোমওয়ার্ক যে আমি প্রশ্নগুলো যেই প্রশ্নগুলো আজকে পড়ানো হইলো এবং কি যে আরো 2টা বাকি আছে, আসলে সময় নাই, ঠিক আছে। 2 ঘন্টা হয়নি এখনো, যদিও এক আপু বললো যে 2 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। তো সময় নাই, রিপন ভাইয়ের আবার ক্লাস আছে। তো আমি এগুলো ছবিগুলো দিয়ে দিব, আপনারা মানে সেগুলো হোমওয়ার্ক করবে না। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আর ক্লাসগুলোতে থাকেন, বুঝতে পারছেন? আসলে এগুলো জাস্ট আমরা আলোচনা করতে পারি, এগুলো তো মুখস্থ কিন্তু এগুলা করা একেবারেই অসম্ভব প্রায়, বুঝতে পারছেন? পয়েন্ট গুলা নিয়ে একটু যদি আলোচনা করি আমরা তাহলে এগুলো মাথায় থাকবে। আর এটা তো বানিয়ে লেখা ছাড়া সম্ভব নয়, ঠিক আছে। এখন আপনারা যদি মুখস্থ করতে যান
এতগুলো তাহলে তো আমার মনে হয় না যে পারবেন। এই জন্য আমরা যদি আলোচনা করি সবাই মিলে, যে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন এবং কি ভাইয়া হ্যাঁ জি আপু, পয়েন্ট গুলো মনে রেখে হ্যাঁ নিজের মতো করে নিজের মতো করে লিখতে পারেন, তাহলে সুবিধা হয় আপনাদের। ঠিক আছে। আর একটা আমি তো বলছি যে একটা জিনিস পড়ার থেকে আলোচনাতে আপনাদের মাথায় থাকবে বেশি, ঠিক কি না? অনেকেই দেখবেন জি যে ওই যে ভাইয়া। চাকরির পড়াগুলো গ্রুপ স্টাডি করে কলেজগুলোতে। এটা আপনাদের কলেজগুলোতে আছে কিনা, গ্রুপ স্টাডি করে। ঠিক আছে। কথা বল, জি ভাইয়া। আপনাদের কলেজগুলোতে কি এই গ্রুপ স্টাডি যে আমাদের কলেজেও আছে, হ্যাঁ যা আপনারা করেন না? জি ভাইয়া, বড় ভাইয়ারা করে, সিনিয়ররা করে ভাইয়া। সিনিয়র জুনিয়র সবাই একসাথে গ্রুপ স্টাডি করে আমাদের এদিকে, আমাদের ঠাকুরগাঁয়ে, বুঝতে পারছেন? তো যখন সবাই, ভাই আমাদের এখানে করে, মানে আমরা করি না। হ্যাঁ, যখন এই গ্রুপ স্টাডি যখন করে কি, এই যে ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, ঠিক আছে, আর ছোট ছোট সমস্যাগুলো নিয়ে আহ, কথা বলা হয়, তাহলে কি এগুলো মাথায় থাকে, বুঝতে পারছেন? এটা হচ্ছে গ্রুপ স্টাডি একটা মানে লাভ আর কি। তো আমরা যদি এখানে যদি এইভাবে আলোচনা করি, ঠিক আছে, আপনারা শুনবেন, মাঝে মাঝে প্রশ্ন করবেন, যদি কোনো কোথাও সমস্যা থাকে, তাহলে দেখবেন যে আপনাদের এগুলা পরীক্ষার সময় লিখতে হয়তো অত বেশি প্রবলেম হবে না। আর আপনারা যদি মনে করেন যে এটা বাংলা লিখতে হবে বলে খুবই সহজ, তাহলে এটা ভুলে যান, বুঝতে পারছেন? বাংলাতে আবার মার্ক দেয় কম। আমার কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। হুম। অতএব আপনারা ক্লাসগুলো করেন, ঠিক আছে, রেগুলার ক্লাসগুলো করেন, আপনাদেরই কাজে লাগবে আশা করি। তো আচ্ছা, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু ভাইয়া আলাইকুম, সবাই ভালো থাকবেন, গুড নাইট। শেয়ারিং নাও বন্ধ হতে পারে ভাই। এটা কাটে যাওয়ার অপশনটা আছে তো। দিলাম স্টপ শেয়ারিং। ও স্টিং